মুখে চিনি, তার নাম বলে দিতে আপনাদেরকে। দিচ্ছেন মিতা, রাইট? মিতা, আপনার ঘটনাটা আমরা শুনি, যেটা আপনার হসপিটালের ঘটেছিল, মেডিকেল কলেজের হসপিটালে। সেই ঘটনাটা কি ঘটেছিল একটু আমি শুনি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো লিসেনার্স, আমি মিতা ফ্রম চিটাং মেডিকেল কলেজ। ভাইয়া, আমি ফার্স্ট যখন মেডিকেলে ভর্তি হই কাজ শুরু করি 2014-তে। এখন আমি বর্তমানে 3rd ইয়ারে আছি। আমি যে হোস্টেলটাতে থাকি তার নাম হচ্ছে কান্তা হোস্টেল। তো ওখানে 3টা ব্লক আছে, A, B, C। আমি সি ব্লকের কথা বলবো কারণ আমি ওখানে থাকি। ফার্স্ট যখন আমি যাই তখন ব্লগ সম্পর্কে অনেক হন্টেড হরর কিছু কাহিনী আমি শুনি, বাট আমি নেভার এখানে বিলিভ কখনোই করতাম না, বিকজ আমার কাছে এগুলো মনে হতো যে এগুলো কখনো পসিবল না, কারণ আমি কখনো এক্সপিরিয়েন্স ছিলাম না। তো অনেক কাহিনী আমি উড়িয়ে দিতাম হেসে, যে না এটা হতে পারে না। আর সব কাহিনীর পিছিয়ে আমি কিছু যুক্তি বের করতাম, এর জন্য আমি রিল্যাক্স করতাম। তো আমি থাকি টপ ফ্লোরে। তো ছাদে মাঝে মাঝে আমাদের মনে হয় যে এক সাইড থেকে আরেক সাইডে কেউ একজন দৌড়ে যাচ্ছে। তো যে বাদুড় থাকতে পারে, বিকজ আমাদের হোস্টেলের এক সাইড হচ্ছে পাহাড়, আরেক সাইডে রাস্তা, আর এক সাইডে হসপিটাল বিল্ডিং। সেটা তো পাহাড়ের উপর অনেক বাদুড় টাদুর থাকে, রাতে দৌড়াতে পারে সেজন্য। তো ছাদে গিয়ে তেমন কিছুই দেখা যেত না, তো বাদুড় ছাড়া আর কি হতে পারে। আমি যখন 2014-তে কিছু মাস কেটে যাই, আমার একটা অভ্যাস আছে, রাতে চা খাওয়ার অভ্যাস আছে। তো আমি ছাদে মাঝে মাঝে মন খারাপ হলে ছাদে চা নিয়ে চলে যেতাম। আমি হেডফোনে গান শুনতাম, অনেক পছন্দ করি যেটা, ছাদে চা খেতে যেতাম। তো অ্যাজ ইউজুয়াল নভেম্বরের লাস্টের দিকে একটু শীত পড়া শুরু হয়, তো ওই টাইমে আমি ছাদে যাই। ছাদে গিয়ে আমাদের ছাদের ডিরেকশনটা এরকম ওয়ান ওয়ে, মানে কেউ ঢুকবে বা বের হবে এন্ট্রি জাস্ট ওয়ান ওয়ে। আমি এমন একটা পজিশনে বসেছিলাম যে কেউ যদি ছাদে ঢুকে আমি তাকে দেখতে পাবো, আবার কেউ যদি ছাদ থেকে বের হয়ে যায় আমি তাকেও দেখতে পাবো। তো আমি যখন ছাদে যাই তখন আমি রেলিং এর কাছে একটা আপুর অবয়ব দেখি, যেহেতু কুয়াশা ছিল তো আমি খেয়াল করিনি, আমি জাস্ট ধরে নিয়েছিলাম আমার মতোই কেউ একজন এসে জাস্ট টাইমটা পাস করছে বা ফোনে কথা বলছে, এইটাই। আমি স্পষ্ট কিছু দেখিনি। তো আমি আমার মতো গান শুনে যাই, চা শেষ করতে আমার তখন বাজে মেবি 2টা। তো হঠাৎ আমি রেলিং এর দিকে আবার তাকাই, আমি আপুটাকে দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো যে আপুটা যদি যায় আমার সামনে দিয়ে আমার ক্রস করে যেতে হবে, বাট আপুটা এখন কোথায় গেল? হঠাৎ করে আমার টেনশন হলো যে আপুটা কি সুইসাইডের কোনো অ্যাটেম্প নিচ্ছে, কারণ আমার এইসব হরর বিলিভ হতো না। তো আমি রেলিং এর কাছে দৌড়ে যাই যে আপুটা কি ছাদ থেকে লাফ দিচ্ছে কিনা। ওই সাইডটা ছিল পায়ের সাইড। আমি উকি মারি, উকি মেরে আমি কিছু দেখি না। আমি আবার ছাদে চারিদিকে খুঁজি যে আপুটা কোথায় গেল। আমি স্পষ্ট 2-3 বার দেখেছি যে আপুটা এখানে দাঁড়িয়ে কিছু একটা করছে, হয় ফোনে কথা বলছে, মানে টাইম পাস করছে। তো যখন আমি আবার ছাদে ঘুরতে শেষে আবার রেলিং এর কাছে গিয়ে ব্যাক করে পাহাড়ের দিকে তাকাই, আমি দেখি যে আপুটা বসে আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। Oh my God! আমি জাস্ট মনে করেছিলাম হয়তো এটা আমার ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে অনেক রাতে আমি থাকার কারণে। তো আমি অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসলাম। কন্ট্রোলে আনার পর আমি আবার তাকাই এবং সেম দৃশ্যটা রিপিট হয়। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং ফেসটা আমার কাছে আননোন। আমি পর্যন্ত কোনোদিন এই ফেসটা কাউকে হোস্টেলে দেখি। দেন আমি থান্ডার্ড হয়েছি, জাস্ট আমার হাত পা কাঁপতে থাকে। আমি ব্যাক করার জন্য ঘুরে যাই, আমি গেটের দিকে পা বাড়াই, বাট আমি গেটের দিকে তাকাচ্ছি দেখে আপুটা গেটের এন্ট্রিতে বসে আছে এবং সেম ভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি জাস্ট ওখানেই সেন্সলেস হয়ে যাই এবং সকালে কখন আমার ফ্রেন্ড এসে আমাকে নিয়ে গেছে আমি কিছু জানি না। এরপর থেকে আমি আর কখনো ছাদে যাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মিতালি। মিতা, আপনার নাম কি মিতালি? না, আমার নাম
খান যিনি আসবে এই ইতালি নামগুলো আমাকে জানিয়েছিলেন, তারা রেগুলার আমাদের সাথে শোনেন। এখন জাফরানের কাছে সরাসরি তার ঘটনা শুনতে যাওয়ার কাছে যেভাবে সময় কম, এসএমএস করতে পারছি খুবই কম, এবং আমরা খুব দ্রুত জাফরানের ঘটনাটা শুনে আসবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো ইয়েতেই থাকেন, পড়াশোনা করছেন এখানে। বাই। হাই লিসেনার্স, আমার নাম জাফরান আব্দুল্লাহ, আমি চিটাগাংয়ের ছেলে, বাট পড়াশোনার কারণে আমি কলকাতায় থাকি। সিরিয়াসলি ভাই, কলকাতায় আপনার অনেক ফ্যান আছে, অনেক ঘটনা হয়েছে। সিরিয়াসলি আপনার বুঝতে খুব ফেমাস হয়, আপনি ওখানে যদি শো করেন আই গেস হিট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ডাইরেক্ট স্টোরিতে চলে যাই। কলকাতায় এটা ঘটনা, লাস্টে আমার একটা ফ্রেন্ড আছে দেখলাম, যার নাম এক রাতে ও আমায় কল করলো যে ওর একটা ইনভিটেশন আছে, তো ওর বাড়ি ফিরতে লেট হবে, তো ওর বাইকটা আমার বাড়িতে রাখতে চায়। তো আমার কোনো আপত্তি ছিল না, আমি বললাম কেন ফোন। তো ও ও চলে গেল ইনভিটেশন, তারপর আমাকে রাত্রিবেলা 11:30 নাগাদ ফোন করলো। আমার বাড়িটা হচ্ছে বারাসাতে, তো ও আমাকে চাপাটি যেতে বলেছিল। চাপাটালি আমার বাড়ি থেকে ঠিক 2 মিনিট হেঁটে। তো আমি চাপাটালি গেলাম, ও তখন বাজে রাত 11:30 থেকে 11:15। তো আমি ওদিকের সাথে দেখা করলাম, তো বললাম যে ঠিক আছে, তুই আর বাড়ি থেকে আমার বাড়ি থেকে যা। ও বললো হ্যাঁ, কোনো প্রবলেম নেই, তোর বাড়ি আমার ঠিক আছে, ও আমার বাড়ি থাকবে বললো। এবার তো আমি আর ও মিলে ডিসাইড করলাম যে এখন একটু ঘুরে আসি, কালকে এমনিও সানডে, তো একটু ঘুরে আসি। তো ও একটা রাজি হয়ে গেল। আমরা চাপাডালি থেকে একটা ব্রিজ টপকে অনিমন নামে এক জায়গায় বাইক নিয়ে বাইক রিফিউল করতে। তো রিফিউল করে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার প্ল্যান করলাম। অর্ধেক গিয়ে আমরা রিটার্ন করেছি, কেন সাডেনলি একটা মাথায় একটা প্ল্যান করলো যে আমি যেদিক যাচ্ছি ঠিক তার উল্টো সাইডে এক সন্তোষপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা নাকি খুব খতরনাক, অনেকে ওই নামকে মানে ওই জায়গার নামে অনেকে অনেক কিছু বলে। তো ওই জায়গাটাই যাই। আমিও এক কথায় গেলাম, আমি আরো একসাথে ওদিকে চলে গেলাম। তো 10-15 মিনিট যাওয়ার পর সন্তোষপুরের রোড আসতো। সন্তোষপুরের রোডে ঢোকার আগে ও জাস্ট আমায় বললো যে যাই দেখিস, কিছু বলিস না আমায়, বুঝতে আমি বাইক চালাবো, আমি বাইক চালানো তো করতে পারবো, ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা সন্তোষপুরের রোডে ঢুকলাম। তো বলে রাখি ও একটা গিটারিস্ট, তো ও গান বাজনা খুব ভালোবাসে। তো ও কি করলো, গান গাইতে শুরু করলো। অন্ধকার রাস্তা, দুদিকে খোলা জমি, আর কিছু নেই, অনেক দূর পর একটা বাল্ব, ছোট একদম কম ওয়াটের। তো আমরা গান গাইতে শুরু করলাম চিলে চিলে। ও আবার বাইকের গানের তালে তালে বাইকের লাইট অন অফ করা শুরু করলো। একটা মানে মজা করছিলাম আমি আরো। তো এরপর অনেক দূর গেলাম, প্রায় 20-25 মিনিট আমরা ভেতরে ঢুকে গেলাম সন্তোষপুর, একদম প্রায় চলে এসেছি ভেতরে। তো আমি একটু এদিক দিক দেখছিলাম কি আছে কি না আছে। তো তখন সাডেনলি আমি বাদিকে একটা কবরস্থান দেখতে পারলাম। কবরস্থানটা পার করলাম, কিছু হলো না। তারপর টার্নিং আসলো, টার্নিং গেলাম, যাওয়ার পর ও সেম আবার লাইট অন অফ করলো। তো সেখানে ও অফ করলো, আমি চিল্লে উঠলাম বসছে, দেখলাম ও লাইট অফ করলো। আবার তার 5-6 সেকেন্ড পর আবার অফ করলো, সেম থিং সেম টাইম, আবার অন করলো। আমি ওকে টাইট করে ধরলাম, আর কিচ্ছু বলিনি। ও বুঝেছে, ও ডাইরেক্ট খুব রাফলি বাইক চালিয়ে সন্তোষপুরের রোড পার করে ব্যাকপুর বারাসাত হাইওয়েতে উঠে যায়। মিনস আমরা আমাদের বাড়ির দিকে ফিরবো বারাসাত। তো হাইওয়েতে ওঠার পর ও আমায় জিজ্ঞেস করলাম কি দেখ। আমি বললাম যে জায়গায় আমরা ছিলাম তার অপোজিট লেনে মাটিতে কেউ একটা বসেছিল, সাদা রঙের কেউ একজন। ও আমার এক কথাই বললো, তা কি একটু স্কোয়ার শেপের ছিল? আমি বললাম হ্যাঁ। ও সেটিং দেখেছে। আমরা তারপর খিল্লি করে উড়িয়ে দিলাম, বাদ দিয়ে যাওয়া হচ্ছে, নো প্রবলেম, বাড়ি যাও। তো আমরা বাড়ির দিকে শুরু করলাম। এবার ঘটনা শেষ হয়নি, আমরা তো শেষ, আর এর দিয়ে আর কি হবে। তো আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। তখনই অ্যাডামাস ইনস্টিটিউট বলে একটা ওই ব্যারাকপুর রোডে একটা ইনস্টিটিউশন পড়ে। আমরা ওইটা একটু কাছে, তখন ওই ইনস্টিটিউশন দিয়ে ট্রাক বেরোলো। ট্রাক বেরিয়ে বারাসাতের দিকে যাচ্ছে। তখনই নোটিস করলাম ট্রাকের আলোতে ওই ট্রাক যেখান দিয়ে বেরোচ্ছে তার একটা বট গাছ আছে, বট গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা দুজন ভালো স্পিডে ছিলাম। তো আমরা যেতে যেতে ওটা জাজ করলাম কি ছিল। তো দেখলাম যে মেয়েটার এক্সপ্রেশন মানে ফেসিয়াল এমন সিচুয়েশন ছিল হচ্ছে না, আমরা স্টপ করতে বাধ্য হয়েছি। কারণ কি, মেয়েটার চেহারাটা ছিল স্কোয়ার শেপের আর ধপধপে সাদা। মানে এরকম সাদা আমি কাউকে দেখিনি আজ অব্দি, নট দ্য ব্রিটিশ। তো আর যত সাদা চোখের অংশটা ততই কালো। কালো মিনস ব্ল্যাক, কিচ্ছু ছিল না, সিম্পলি ব্ল্যাক। তো আমরা লাইট দিয়ে দেখার চেষ্টা করলাম, বাট নো রেসপন্স। আমরা আবার মানে বাড়ির দিকে যাওয়া শুরু করলাম।
এই জন্য বারাসাতের কাছে আসলাম, ওর মাথায় কি স্ট্রাইক করলো জানি না, ও যে সবাই বললো ভাই আমি যদি না দেখি ওটা কি জিনিস আমার ঘুম হবে না, আমার ওটা জানতে হবে, আই নিড এ ডেফিনেশন। সো অবশ্যই আমার কিছু না করে বাইক আবার ঘুরাম, দিয়ে আমরা সেই অ্যাডামাস পার করলাম, অ্যাডামাস পার করে আরো 3-4 কিলোমিটার গেলাম, কিচ্ছু দেখতে পাবো। তখন প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছে। আমরা তখন বাড়িতে আসলাম, বাড়ি ওই 1:45 নাগাদ ঢুকলাম, ঢুকে আমরা দুজন গল্প করা শুরু করলাম, করতে করতে অনেক সময় গেল, প্রায় 3টে 3:30 3:45 দিকে জানি না কি হলো, ও স্মোকার। সো ও আমায় বললো চল ওই জায়গায় যাবো। কেন? বলে ওই বট গাছের নিচে গিয়ে স্মোক করবো। আমি জানি না আমি কেন ওকে না বলিনি, মনে হচ্ছিল আমাদের টানছে। আগে এক কথা রাজি হয়ে গেলাম। ও খুব আলছে ছিল, যে কোনো কাজ করতে চাইতো না নিজে, কিন্তু নিজেই সে বাইক তাড়াতাড়ি নামালো, নামিয়ে বলে চল ওখানে যাবো। বাড়িতে বেরোতে দেখলাম বাড়ির সামনে দিয়ে একটা কালী ঠাকুর ওদের ভাসান দিতে নিয়ে যাচ্ছে। তো প্রণাম করে বললাম মা বাঁচিয়ে রাখো। আমি বললাম ধর বাঁচানো কি আছে, এমন কি হবে, চল। তো আমরা গেলাম। তো যেই আমরা ওই ব্যারাকপুর হাইওয়েতে, আমরা এবার সন্তোষপুর যাই, আমরা ব্যারাকপুর হাইওয়েতে গেছি সে অ্যাডামাসের দিকে। তো যেই আমরা ব্যারাকপুর হাইওয়েতে ঢুকলাম, ও বলছে আমার এই বাইকটা আমার হাতে লক্ষ্মী, আর হাতের মধ্যে এমন সেটে আমি যা বলি তাই শোনে, বাট আমার বাইক এখন চলতে চাইছে না, কেন জানি আটকে যাচ্ছে। আমি বললাম মনের ভুল, বাইক চালা। ঠিক আছে। এবার আমরা হার্ডলি 2 থেকে 3 মিনিট গেলাম, দেখলাম বাদিকে 2টো মেয়ে, আমরা তাদের পার করে চলে গেলাম। আমি ওকে বললাম ওকে এই মেয়েটা সে মেয়েটাই। বললো শিওর? হ্যাঁ। ঠিক ও কি করলো, আমরা অবভিয়াসলি লেফট লেন দিয়ে আমাদের গাড়ি চলে, তো আমরা টার্ন নিয়ে আবার লেফট লেন দিয়ে রিটার্ন করছি, যেদিকে আমরা নর্মালি গাড়ি চলে। তো আমরা এবার দেখলাম আগে ওই মেয়েগুলো লেফট লেনে ছিল, এবার আমরা যে লেনে সে লেনে। ঠিক আছে। দেখতে এবার একটা গাড়ির সাথে ওরা দুজন দিয়ে কি কথা বলছে, আমরা তাদের পার করে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম, যে চেক করছি যে এরা কি সে মানে তারা কিনা। তো কিছু বুঝতে পারছিলাম না তখনই তাদের পাশ দিয়ে দেখলাম 2টো ছেলে 2 মেয়ে কাঁধা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছে। এবার ভোরবেলা 4টে বাজে, এমনি পথে কেউ নেই। তো ওই মেয়ে ছেলেরা যারা আসছিল ব্যাগ নিয়ে, তো তারা আশেপাশে তাকিয়ে কাজ করা উচিত বা দেখবে নর্মালি ক্যাজুয়ালি, বাট ওরা কিছু দেখেনি ওদের দিকে, তাকায়নি ওদের দিকে, বাট আমাদের দিক দিয়ে মানে আমাদের দিকে কম তাকাতে চলে গেল। আমরা গেস করলাম ওরা ফার্স্ট ট্রেন ধরবে, 4:35 হয় ওখানে, তো তাই হবে ট্রেন যাচ্ছে। ঠিক আছে, ওরা নর্মালি ছিল। বাট তখনই দেখলাম ওদের দিকে, আমরা দেখতে দেখতে ওদিকে দেখলাম মেয়ে 2টো নেই, গাড়িটা আস্তে আস্তে এগাচ্ছে থামতে করতে করতে আমাদের সামনে দিয়ে পার হয়ে চলে গেল। এই পুরো ঘটনাটা মানে ওখানে দাঁড়ানো থেকে এই গাড়িটা চলে যাওয়া অব্দি পুরো টোটাল 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম এর ঘটনা। আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আবার অ্যাডামাসের দিকে গেলাম, যে ওরা কি ছিল আবার দেখতে হবে। করবেন না রাহুল ভাই, আমরা 90 to 80 কিলোমিটার/আওয়ারে 8 থেকে 9 মিনিট গাড়ি চালিয়ে তারপর গিয়ে তাদের আমরা যে লেনে যাচ্ছি সে লেনে দেখতে পেয়েছি। মিনস ওরা এতটা ডিস্টেন্স সেই 2 থেকে 2.5 মিনিটে কভার করেছে হেঁটে। তো আমরা এটা বুঝি না কি ছিল। ঠিক আছে, ভালো কথা। আমরা তাদের পার করে গিয়ে আবার রিটার্ন করে এবার আমরা রং সাইড দিচ্ছি, মিনস তারা যে সাইডে ছিল সেই সাইড দিয়ে রিটার্ন করছি আমরা। তখন গাড়ি একদম স্লো করে দেওয়া হলো। দেখছিল, আমি শিওর হয়ে গেছিলাম এটা সেম এটাই, অভিক ভালো করে দেখছিল। তখন তাদের মধ্যে একটা মেয়ে আমাদের একটা কোয়েশ্চেন করলো, এই ট্যাটু করাবি? এই ভয়েসটা এমন একটা পিকুলিয়ার ভয়েস না, এক্সপ্লেন করতে পারবো না, হাস্কি একটা করা একটা মানে আনএক্সেপশনাল। এবার এই ট্যাটু করাবি কথাটা তো মানে ভাবার কেন। আমরা বাড়ি চলে আসলাম চুপচাপ। এরপর আমি না একটা কথা অভিককে বলেছি, না অভিক আমাকে একটা কথা বলেছি, আমি চুপচাপ বাড়ি এসেছি। বাড়ি এসে বলছি যে ভাই এটা কি, আমরা এত শখ থাকি কারণ আমরা যখন প্রথমবার 1:30টার সময় বাড়ি ফিরেছি তখন আমি আর অভিক অনেক রকমের গল্প বলছিলাম। তার মধ্যে একটাই গল্প ছিল, যেই গল্প নিয়ে আমরা একটু কথা বলছি। অভিককে একটাই প্রশ্ন করেছি, অভিক একটু কথাবি খুব করার শখ। অভিক একটাই রিপ্লাই দিল, ভাই মন খারাপ করিস না, আমার কাছে পয়সা নেই এখন করতে পারবো, এই টপিক বাদ দে। আমরা এই টপিক নিয়ে আর একটা কথা, আমরা দুজনে টান হয়ে গেলাম এই কোয়েশ্চেনটাই কেন। আরো তো অনেক এটাই আমি গানটা খুলে শুনলাম। আমার জানালা, আমার পাশেই আমার জানালার পেছনে কিছু ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় এ কন্টিনিউয়াসলি দুপুর করে হাঁটছে আসছে যা হতে পারে। তারপর এটাই ভয় পেয়েছিলাম, বিকজ
কি এটা আজ চেষ্টা করতে পারি বুঝতে বললাম বিপদে একটা ছিল, পানি পড়া দিল, তারপর যে ভয়টা একটু কমে গেছে। বাট জবে যে সে পাস করা শেষ হয়ে গেছে একটু ছোটখাটো কিছু ভেরি মাচ থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পৃথিবীর কাছে এবং আমরা এখন সাফায়াতের কাছে যাই একটু। হ্যাঁ, সাফায়াতের কাছে, সাফায়াতের ঘটনাটা শুনি আমরা। এবং সাফায়াত আমাদের জানান যে আপনি কোথা থেকে এসেছেন এবং চট্টগ্রামে কোথায় আপনার বাসা? হ্যালো লিসলান, আমি সাফায়েত, আমি এসেছি চিটাগাং থেকে। আমার বাসা হচ্ছে চিটাগাংয়ের আগ্রাবাদে। আচ্ছা, আমার বাসা হচ্ছে চিটাগাংয়ের আগ্রাবাদে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে এরিয়াতেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি ঘটনাতে চলে যাচ্ছি। তার আগে একটু রাসেল ভাইকে ধন্যবাদ এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রামটা থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 12টার উপরে বেজে যায়। তো আমি আপনার মানে আমার বাসা থেকে মানে আমি যেখানে মেইন রোডে ছিলাম, মেইন রোড থেকে আমার বাসায় যেতে মানে 20 টাকার মতো রিক্সা ভাড়া খরচ হয়। তো আমি একটা রিক্সা ঠিক করলাম, একজন বুড়ো চাচা ছিল। তো আমি ওনার রিক্সায় উঠে, রাত 12টার উপরে বাজছে তখন, তো আমি রিক্সায় উঠে আমার বাসার দিকে রওনা হচ্ছি। তো আমার বাসায় যেতে মাঝখানে অনেক বড় একটা মানে একটা মাঠ ক্রস করতে হয়। আশা করি আগ্রাবাদের অনেকেই জায়গাটা চিনবে। সেখানে একটা শিশু হাসপাতাল আছে এবং একটা পার্ক আছে, শিশু পার্ক আছে। তা আমি যখন ওই জায়গাটা থেকে ক্রস করছি, হ্যাঁ ওই জায়গাটা চলে আসে এবং আমার রিক্সাওয়ালার হাতে একটা বিড়ি ছিল এবং উনি ওনার গ্রাম্য ভাষায় একটা গান গাচ্ছিলেন। আর আমি আমার রিক্সায় বসেছিলাম, শীতকাল ছিল, অ্যাকচুয়ালি এটা 2013 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। তা আমি যখন বসেছিলাম রিক্সায়, আমার কানে হেডফোন ছিল আর আমি গান শুনছিলাম, জাস্ট আমার মানে জ্যাকেটের হুডিটা উঠানো ছিল। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি তা একটা সময় মানে আমার রাস্তাটা একটা 3 রাস্তার মোড়ে এসে শেষ হয়। মানে 3 রাস্তার মোড়ে আসার পরে আমি বাম দিকে টার্ন করব। তো অনেক দূর থেকে আমি খেয়াল করলাম যে রাস্তার যে ল্যাম্প গুলো জ্বলছে, ওগুলো দেখতে পাচ্ছিলাম যে কিছু ল্যাম্প জ্বলছে, কিছু ব্লিঙ্ক করছে। ওই অবস্থায় দেখলাম যে আমি যে বাম দিকে টার্ন করব, ঠিক বাম দিক থেকে কোনো একটা মানুষ আসছে, মানে তার কালো ছায়া মূর্তিটা আমি দেখতে পাচ্ছিলাম, মানুষটা আসছে। তো আমার মনে হচ্ছিল যে নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড এই ধরনের কেউ হবে। তো হঠাৎ করে দেখতে পেলাম যে সামনে কিছু কুকুর কাঁদে। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ব্যাপারটা হচ্ছে কুকুর মানে আমি আমার মায়ের থেকে শুনেছি, কুকুর অ্যাকচুয়ালি কাঁদে যখন সে খারাপ কিছু দেখে বা কোনো বিপদ দেখতে পায়, তখন কুকুর কাঁদে। তো আমি জিনিসটা মাথায় নিইনি, বাট আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে যখন আমি ওই যে ছায়ামূর্তি দেখতে পাই, যখন আমি ওনার সাথে ক্রস করবো বা ওনার কাছাকাছি চলে আসলাম, জাস্ট খেয়াল করলাম যে যিনি আমার রিক্সা চালক ছিল, তাছাড়া ওনার লুঙ্গির গোছ থেকে খুব তাড়াতাড়ি উনি একটা বিড়ি বের করলো। বিড়ি বের করে ওনার মানে ওই এক হাতেই বিড়িটা ধরিয়ে ফেললো। ধরিয়ে উনি ওটা টানছে, খুব জোরে টানছে এবং উনি ওনার গানটা গেয়ে যাচ্ছে, খুব উচ্চ স্বরে গাচ্ছে এবং খুব দ্রুত উনি রিক্সাটা টানছে। তো আমি যখন ওই ছায়ামূর্তিকে ক্রস করতে গেলাম, মানে আমি কি বলবো, মানে আমি পুরো স্ট্যাচু হয়ে যাই রিক্সার উপরে, এই জন্য যে আমার পাশে দিয়ে কি যাচ্ছে আমি জানি না। আমি শুধু দেখতে পাচ্ছি মানে অনেক কুচকুচে কালো কিছু একটা, মানে একটা রাসেল ভাই মানে একটা রুমের দরজা যেরকম হয়, মানে অনেক চড়া, তার হাইট আমি জানি না কতটুক, কারণ আমি রিক্সায় বসে আছি। এখন আপনি যদি আমার পাশে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন, আপনার হাইট মিনিমাম আমার চেস্ট বা আমার কাঁধ পর্যন্ত আসবে। কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন, ওনার বডিতে কোনো মুভমেন্ট নাই, যেখানে মানুষ হাতে একটা মুভমেন্ট হয় বডিতে, ওই মুভমেন্টটা নাই। প্লাস ওনার হাইটটা মানে আমার রিক্সার যে হাইট সেটা ছাড়িয়ে ওনার আরো উপরে, আমি ওনার উপরের দিকটা দেখতে পাইনি, জাস্ট নিচের দিকটা দেখেছি যে কিছু একটা কালো কুচকুচে যেটা আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এবং ওনার উপরে যখন ল্যাম্পপোস্টের আলোটা পড়ে, ওনার সামনের রাস্তাটা আমি দেখতে পাই, কিন্তু ওনার ওই কালো যে শ্যাডো আছে তার পিছনে আমি কিছু দেখতে পাই না। তা আমি রিক্সাটা খুব শক্ত করে ধরলাম। মানে কি বলবো, যে আমার কানে হেডফোন ছিল কিন্তু আমি কোনো গান শুনতে পাচ্ছি না, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আমি কোথায় যাচ্ছি, কি হচ্ছে এখানে। এখন আমি যখন ওই জায়গাটা ক্রস করি, ওই শ্যাডো আমাকে ক্রস করে চলে যায়। তা আমি নর্মালি বাসায় আসলাম। বাসায় আসার পরে রিক্সা চালকের ভাড়া দিচ্ছি। তো আমাকে আঙ্কেল বললো যে তুমি কি কিছু দেখেছিলে? আমি সরি আঙ্কেল, মানে কি ব্যাপারে? উনি বললো যে অ্যাকচুয়ালি এরকম হয়, অনেক ভালো ছিল যে তুমি পিছনে ঘুরে দেখো নাই। আমি বুঝতে পারলাম যে তুমি খুব শক্ত করে রিক্সাটা ধরলা, এটা আমি অনুভব করলাম। কিন্তু উনি আমাকে জাস্ট একটা মানে সাজেশন দিয়ে গেলেন যে কখনো যদি লাইফে কখনো কিছু দেখো বা সামনে পড়ে, কখনো ওটাকে ঘাটাতে যাবা না, মানে দেখতে যাবা না ওটা কি কেন, ওটা কখনো প্রশ্ন করবা না, যেটা দেখছো ওটা ভুলে যাবা। এটা ছিল আসলে আমার ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্লিজ বলবেন আপনার নামটা একটু কি? আচ্ছা, শুনি একটু কাছে এসে, এটা আমরা আমাকে খুলে দিই। হ্যাঁ, একটু কাছে এসে বলতে হবে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাসুদ বলছি। আমি থাকি আগ্রাবাদ, ব্যাপারীপাড়া। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলেন, আর সরাসরি ঘটনায় চলে যায়, ছোট্ট করে, খুব ছোট করে। আমার ঘটনাটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক।
আমি আমার বাসাতে কিছু আছে, মানে কোনো কিছুর অস্তিত্ব আছে, এই জিনিসটা আমি ফিল করতে পারি। যেমন ধরেন যে বাসায় রাত্রেবেলা 2টা বা 3টার দিকে মনে হয় যে কেউ বাসার মধ্যে হাঁটতেছে বা আবছা কিছু আমি দেখতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমার বিয়ের পর যখন আমার বউ আমার বাসায় আসে, তো আমাদের যেই রুমটাকে নিয়ে মেনলি যে প্রবলেমটা হয়, তো সেই রুমে আমরা প্রথম অবস্থায় খাট না কেনার কারণে ফ্লোর ম্যাট করে শুতাম। তো প্রথম দিন যখন আমরা শুতে গেলাম, তখন আমার ওয়াইফ বলতেছে যে বাসায় আমি খুব বাজে একটা স্মেল পাচ্ছি এবং জানালার পাশে কেউ একজন বসে আছে বা দাঁড়িয়ে আছে। তো আমি ওকে ওর ভুল ভাঙার জন্য আমি জানালা পর্দা সরিয়ে বলতেছি কই এখানে কেউ নাই। কেউ আমাকে সঙ্গে সঙ্গে রিপিট দিল যে না, তোমার পাশেই সে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। তো এরপরে আর একটা সবচেয়ে মানে শকিং একটা ঘটনা সেটা হচ্ছে যে এর কিছুদিন পরে যখন আমার ওয়াইফ কনসিভ করে, তো 3 মাসের মাথায় তো একদিন রাত্রেবেলায় সে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, তো উঠার পরে হঠাৎ কি দেখে যে ভয় পায় তা জানি না। তো তার পরের দিনই আসলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এরপরেও আপনার এই বাসাতে মানে আমার ফ্রেন্ডরা যদি আসে, যেই সকল ফ্রেন্ড আছে তুলা রাশি, আমি সরাসরি বলতেছি যে সকল ফ্রেন্ডরা আছে তুলা রাশি, ওই ফ্রেন্ডরা আসলে ওরা কিছু না কিছু একটা ফিল করতে পারে। কারো কান গরম হয়ে যায়, মানে কেউ পাগলের মতো আচরণ করে, কিন্তু মানে আমি এখন পর্যন্ত মানে কোন জিনিসটাকে সামনাসামনি দেখি নাই, কিন্তু উপলব্ধি করি যে কিছু একটা এখানে অস্তিত্ব আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং দীপরা, আজকে আপনাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আশা করছি যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমি কৌশিক পটমনি থেকে আসছি। আচ্ছা, আপনারা ভূত এফএম হরর ক্লাব অলরেডি ওপেন করে ফেলেছেন না? এটা কি চট্টগ্রাম শহরের? জি জি জি। চট্টগ্রাম শহরের, ওকে। সো ঘটনা ছিল, আজকে তো ঘটনা শোনার সময় নেই, ছোট্ট করে যদি বলতেন যে চট্টগ্রাম আসলে ভয় পাওয়ার মেইন কারণটা কি, আপনি কি মনে করেন? চট্টগ্রাম আসলে এটা বারোয়ালিয়ার দেশ হিসেবে খ্যাত, আর চট্টগ্রামে মানে বিভিন্ন সুফি দরবেশ এসব ছিল। আর চট্টগ্রামে বেসিক্যালি পাহাড় পর্বত আর পাশে কক্সবাজার সব মিলিয়ে মানে একটা মানে ভৌতিক আসলে রাতের দিকে চট্টগ্রামটা, যেমন আমরা যে জায়গায় আছি তার থেকে বেশি দূরে জিইসির মধ্যেও আসলে অনেক কিছু ঘটনা ঘটে। তাই? হ্যাঁ, তার পাশে ফয়েজ লেক, ফয়েজ লেকের আমি অনেক ঘটনা শুনেছি, ফয়েজ লেকের অনেক ঘটনা শুনেছি। ওকে, আমরা পরবর্তী আপনার কাছে যে আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন। আমার নাম মোহাম্মদ জহির আব্বাস, আমি আসছি চট্টগ্রামের চকবাজার থেকে। আচ্ছা, আপনার চট্টগ্রামের চকবাজারে কি কোনো ঘটনা ঘটে? চকবাজার, হ্যাঁ ঘটে। আচ্ছা, কি ধরনের ঘটনা ঘটে? আমার সাথে যেটা ঘটেছিল 2013 সালে ঘটেছিল, এটি আমার বাসা কেন্দ্রিক। তো ওটা আসলে হয়েছিল আমার বাসায় আমরা যে 3 জন থাকতাম, 2 জন চাকরিজীবী ছিলেন। ওদিন বৃহস্পতিবার রাতে চাকরিজীবীরা ওনাদের বাড়িতে চলে গিয়েছিলেন, আর আমি একাই ছিলাম বাসায়। আমি রাতের আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম এবং রাতের 3টার দিকে, 3:30টার দিকে আমার ঘুম ভাঙার পর দেখলাম যে আমার বাসায় একটি মেয়ে, অর্থাৎ গহনা পরা এবং বিয়ে শাড়ি পরা একটি মেয়ে আমার বাসায় টেবিলের পাশে ওখানে বসেছিল। তো আমি, যেহেতু শীতকাল ছিল, আমি ল্যাব থেকে উঠি নাই। পরে 3-4 মিনিট পর দেখলাম যে মেয়েটা উঠে আমার রুমের যে একটা টয়লেট ছিল ওটার ভিতর ঢুকার পর এবং ও মানে টয়লেটের কলটা ছেড়ে দিল। তো কিছুক্ষণ পর যখন দেখলাম যে পানিগুলা যখন কল থেকে পরে বালতি উপচিয়ে পড়ছে, আমি উঠলাম, উঠে টয়লেটের ওখানে নক করতে গিয়ে দেখলাম যে টয়লেটটা খোলা। তো আমি ভিতরে ঢুকে দেখলাম যে আসলে ওখানে কোনো মেয়ে ছিল না। ওকে, তো এটা আপনার বাসায় ঘটেছে? জি। ওকে, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আপনার কি নাম? হাই, আমি ইসলাম মোহাম্মদ তকিতা জোয়ার, আমি এসেছি হালিশান নয়াবাজার থেকে। আপনার হাতে বই দেখছি, সুতরাং আপনিও ভূত এফএম এর একজন মেম্বার, হরর ক্লাবের মেম্বার হচ্ছে। ওকে, সো তো কি আপনি শেষে আপনি একজন সায়েন্টিস্ট, রাইট? নাকি সায়েন্টিস্ট? আচ্ছা, সো আপনি কি সায়েন্টিস্ট? না, আপনি সায়েন্টিস্ট। আচ্ছা, আপনার বাসা কোথায়? হালিশান নয়াবাজার। হালি শহরে কি আপনার এরকম কোনো ঘটনা আছে? হালিশহরে আমাদের মৌসুমী আবাসিক নামে একটা এলাকা আছে, ওখানে একটা বিল্ডিং আছে, ডুপ্লেক্স বিল্ডিং। ওখানে কেউ 3 মাসের বেশি থাকতে পারে না। আচ্ছা, মানে ওখানে যারাই যায় তারাই কমপ্লেন করে, মানে মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ পায়। এবং রিসেন্টলি আমার ছোট বোন জারিন ওর একটা বান্ধবী ওখানে ছিল, তো ওরাও বললো যে মাঝরাতে ওরা প্রায় মানে বাচ্চার আওয়াজ শুনতো, এবং একদিন ওরা দরজা খুলে দেখে মানে ওখানে একটা বাচ্চার ছায়া আর কি, ছায়ার মতোই এরকম দেখে। এবং বিশেষ করে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখনো ওই বাসায় গেলে দেখা যায় হাউস টু লেট, এবং বাসাটা শেষ পর্যন্ত মানে ওর মালিক বেঁচে দিতে যাচ্ছে আর কি। আপনি একটু কাইন্ডলি সবাইকে বলবেন যে আপনার চিটাগাং কোথায় বাসা, আপনি চিটাগাং ভাষা বলতে পারেন? হ্যাঁ, মোটামুটি বলতে পারি। মোটামুটি তার সময় যে চিটাগাং ভাষাতেই বলেন, সবাইকে জানি না যে আপনি কোথায় এবং কোথায় বাসা।
ওটা কেন আছে তোরে আর বাসা ফিরি দেখানোর না আমি ভুটানে চলে যাচ্ছি। জি। তখন ক্লাস 5 পড়তাম, আমাদের বৃত্তি ক্লাস চলবে। তো আমাদের বৃত্তি ক্লাসের সময় রোজার যেহেতু ছিল বন্ধ থাকতো। তো আমাদের স্কুলটা হচ্ছে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত অনুদানকৃত স্কুল, যেটা অনেক জায়গায় আছে, টু স্টেট একটা বিল্ডিং। তো আমাদের ওই স্কুলে একটা রুম ছিল আর কি, 3য় তলায় একটা রুম ছিল, যেটা অলওয়েজ টাইমে আমি প্রায় অ্যাটলিস্ট 5 ইয়ার্স দেখছি লক করা থাকতো, তালা মারা থাকতো, তালাটা মাঝে মধ্যে নড়তো। তো এটা নিয়ে আমাদের ভিতরে অনেক মানে কৌতূহল ছিল, আমরা অনেকে বলা বলি করতাম যে এটা ভূতের রুমেই এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে রোজার এবং ঈদের প্রায় কাছাকাছি, আমরা ক্লাস করতেছিলাম প্রায় 25 জনের মতো। তো আমাদের স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, কিছু গ্রিল, দোতলায় কিছু গ্রিল চেঞ্জ করাতে, তো ওখানে পানি দিতে হয় আর কি যেহেতু। তো আমাকে আমাদের সম্মানিত হেড স্যার উনি এসে আমাদের ক্লাস বলেন যে দোতলায় যেতে হবে, গিয়ে এরকম পানি দিতে হবে, যেহেতু কেউ নেই পানি দেওয়ার মতো। তো সবাইকে একে সবাইকে বলা হলো, কিন্তু কেউ যেতে রাজি হলো না। তো আমি অনেকটা চঞ্চল ছিলাম, তো আমি বললাম যে মানে সাহস দেখে বললাম যে স্যার আমি পারবো যেতে। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রুমে গিয়ে পানি নিয়ে তুমি উপরে গিয়ে দিয়ে আসো, স্যার তো যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাও। তো আমি করলাম কি, আমি খুব চঞ্চল দেখিয়ে সবার সাথে সাহস দেখে সোজা চলে গেলাম, পানি নিলাম। পানি নিয়ে তো আমি তোমরা সিঁড়িটা হচ্ছে যে প্রথম ফ্লাইটে মানে প্রথম ধাপ দিয়ে উঠে একটা ল্যান্ডিং হয় আর কি, প্রথম দিক দিয়ে উঠে আমি ল্যান্ডিং এ দাঁড়ায় সেকেন্ড ফ্লাইটে উঠবো। তো সেকেন্ড ফ্লাইটে উঠে রুমটা যেটা ছিল, যেটা আমাদের ভিতরে সবচেয়ে ভৌতিক রুম যেটা, সেটা হচ্ছে ছিল মানে ল্যান্ডিং থেকে হাতের বাম পাশে। ওখানে প্রথম দেওয়ার পরেই মানে কেমন একটু অস্বস্তি লাগতেছিল, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না। দুপুরবেলা নিজে হয়তো বা ভয় লাগতেছে এরকম, কিন্তু আগে কখনো ভয় লাগেনি। তো আমি এক পা দুপা করে উঠলাম, উঠে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে পাশের রুমে আওয়াজ হচ্ছে, এই রুম এটাতে দেখা যাচ্ছে কি যেন পা দিয়ে হাঁটা চলা করতেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, আমার উপস্থিতি টের পেয়ে যেন দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম হয়তো বা পার্কে অনেক নারকেল গাছ আছে, নারকেল গাছের পাতার কোনো শব্দ হতে পারে। তো এটা ভেবে আরো উপরে উঠলাম, কলেজ গেটটা লাগানো ছিল। আর একটু উপরে উঠতে দেখলাম যে রুম থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কলেজ গেটের ওদিকতে দাঁড়ায়, শেষ কোণে দাঁড়িয়ে আমার দিকে মানে আমি চোখগুলো দেখতে পাচ্ছি, চোখগুলো মানে খুব জল অনেক বড় বড়। আর এরপর দেখলাম আমি যখন আরো উপরে উঠলাম, দেখলাম যে একটা সোজা দূরে একদম কলেজ সামনে বড় বড়। তো আমি মানে দেখার চেষ্টা করলাম যে নাকি জিনিসটা কি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা মানে কোন শেপ, মানে একটা মানে অনেকটা পানি এরকম এ পাশ থেকে দেখলে ওই পারে দেখা যায় পানির মতো না জিনিসটা দেখতে। প্রায় 12-13 বছর বয়সে ছেলে, হাফ প্যান্ট মতো দেখা যাচ্ছে এবং মানে খুব জল করে তাকায় আছে আমার দিকে, কলেজ গেটের দুই পাশে ধরে অনেকটা আমার দিকে তাকায় আছে যে আমি কি করব। আমি ওটাকে জিনিসটাকে মানে অনেকটা অ্যাভয়েড করে নিলাম না, আমি সামনে যে দেখি কি করে। আসলে ওর সময় অত বেশি ভাব নেই যে আসলে এটা কি আমার কি ভুল হচ্ছে অন্য কিছু। আমি যখন সামনে আমি ডান পাশের রুমে ঢোকার জন্য মানে আমি ডান পাশের রুমে যাবো, তো দেখলাম যে ওটা ডান পাশের রুমের দিকে চলে গেল। তো ডান পাশের হচ্ছে যে আমাদের ওই ম্যাডামদের রুম, এটা মানে ওখানে বসার একটা বই রাখার জন্য একটা জায়গা ছিল। রুমের ভিতরে টোটাল একটা পার্টিশন ওয়াল দিয়ে 2টা রুম করা হয়। আমি কলেজটিবল গেটটা খুললাম, খুলে আমি গেলাম রুমের ভিতর, ঢুকে একটা জানালায় আমি শুধু পানিটা দিই। এরপর দেখলাম যে ভিতর রুম থেকে শব্দ হচ্ছে, খুবটা খসমস আওয়াজ, বই পড়ে যাওয়ার একটা শব্দ, তারপর মানে গঙ্গানি টাইপের শব্দ হচ্ছে। তো আমি মানে চিন্তা করে গেলাম আসলে জিনিসটা কি। এরপর আমি আবার করলাম কি ব্যাক আসলাম, আমি বললাম পরের রুমটাতে যাবো কি যাবো না। আবার যখন ব্যাকে আসি তখন দেখি যে ওই জিনিসটা কমে যায়, মনে হয় আমার সামনে আমাকে আবার ফলো করতে। তো এরপর যখন আমি আবার ভিতর দিক ঢোকার চেষ্টা করলাম, দেখলাম ওটা ভিতরে আরো কোনায় চলে গেল, মানে মনে হচ্ছে যে আমাকে ভয় পেয়ে ভিতরে চলে যাচ্ছে। তো এরপর দেখলাম যে যেমন মুরগির যেভাবে চাবালে যেরকম শব্দটা হয় এরকম একটা শব্দ আসতে চায়, সাথে সাথে এখন সেলফ থেকে অনেকগুলো বই পড়ে গেল। ওটা দেখার সাথে সাথে আমি করলাম কি, আমি পানির পাত্র থেকে ওইখানে পানিগুলো সবগুলো ঢেলে দিয়ে আমি তাড়াতাড়ি নিচে চলে আসছি। আমি হেডস্যার রুমে রেখে ক্লাসে আসলাম। আমাকে জিজ্ঞেস করতেছে স্যার এতক্ষণ কইছিলাম। আমি স্যার এতক্ষণ কইছিলাম মানে আমি তো দেখছিলাম।
বলছে পানি কোথায় দিতে গেছিলাম। আপনার সাথে কেন দেখা করবো? বলছে যে তুমি পানি দিতে গেছো যে কলাপুর থেকে দাবি ওখানে গিয়ে আমি তো পানি দিছি, আপনি গিয়ে দেখেন। তো ওনার সাথে তর্ক মানে অনেকটা তর্ক হয় আর কি আমার সাথে। তো উনি পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, আচ্ছা আমার সাথে চলো। তো গিয়ে দেখি যে আসলে হ্যাঁ কলেজ স্কুল গেটটা আমার, কিন্তু যেটা আমি মানে ওখানে আপনার যাওয়ারই কথা না কোনো হ্যাঁ ওটা আমার যাওয়ারই কথা না। উপায় নাই। হ্যাঁ, এরপর হেড স্যার আমাকে করে কি এই মিথ্যা বলার জন্য, মানে উনি মনে করছে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাকে মানে পুরো ক্লাসটাতেই প্রায় টানা 4 ঘন্টা একটা ক্লাস হয়, যেটাতে আমাকে হাই বেঞ্চের উপর দাঁড় করাই, মানে কান ধরে দাঁড় করে রেখেছিল আর কি। ওকে, আর এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টার্ট যদি আজকে শুনেন তাহলে উনি আবার নতুন করে চিন্তা করবেন যে ব্যাপারটা কি ঘটছে। স্যার অনেক অসুস্থ, হ্যাঁ। অনেক দিন দেখা হয়নি, তো স্যারের জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। ডেফিনেটলি শুনতেন আজকে তাহলে ডেফিনেটলি ভাব যে আচ্ছা তাতে সেদিন কি হয়েছিল, নতুন করে হয়তো ভাবতে পারবে। যাই হোক, আমিও খুব দ্রুত তার সুস্থতা কামনা করছি এবং আশা করছি উনি খুব দ্রুত বুঝবেন। আমি দেখতে পাচ্ছি মুন্নিস থেকে লিখেছেন যে আজকে অনেক অসম সিলেক্ট কবে আসবেন। আমরা খুবই সুন আমরা আসবো। আমরা আমাদের একটা প্ল্যান রয়েছে কবে, মোটামুটি আমাদের একটা ডেটও কবে আছে, সেই ডেট অনুযায়ী আমরা ডেফিনেটলি আসবো। একরাম আমাদের করেছেন ভূমকান্দি থেকে এবং আমাদেরকে ফয়সাল ভুঁইয়া লিক রোড বাড্ডা থেকে, এছাড়া মারুফ রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন। যাই হোক, যারা এসএমএস করছে তাদেরকে অনেক ধন্যবাদ। একটা জিনিস মিস করছি, যারা সবসময় বলেন যে ভূপ্রথমিক নতুন ইতিহাস দরকার, আমরা বেশি এনজয় করছি মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে সব লোকাল স্টোরিগুলো কালেক্ট হচ্ছে, সেই লোকাল স্টোরিগুলো আমরা শোনাচ্ছি আপনাদেরকে। তো সেটার সূত্র ধরেই আমরা আজকে চট্টগ্রামে এবং চট্টগ্রামে আমরা এখানকার স্থানীয় ঘটনাগুলো শুনছি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, এবং দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের এখানে আমার সাথে রয়েছেন এবং আপনারা খুব ফোন তো করছেন। মারুফ আমাদের আছে এদিকে করেছেন আগে, প্রিন্স বাড়ি থেকে এসএমএস করছেন, মাহফুজ ময়মনসিংহ থেকে রাজশাহী স্টুডিও থেকে করেছিলাম। আতিফ নেটাল আমাদের শাহিদ রংপুর থেকে, এছাড়াও সাব্বির আমাদের হাজারিবাগ থেকে এসএমএস করছেন, মোস্তাক বেদি রোড থেকে এসএমএস করছেন, তিনি তার বেবি মাহিষা ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে শুনছেন। এছাড়া আমাদেরকে এসআই চাপড়ার রূপগঞ্জ থেকে এসএমএস করছেন, আনাফ এসএমএস করেছেন আমাদেরকে ময়মনসিংহ থেকে, তার স্টোরি রেডি, পাঠিয়ে দিন, এক্ষুনি পাঠিয়ে দিন। ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এবং তিনি 4 বছরের অ্যাভলিনকে নিয়ে এসেছেন আমাদের শো। হিমেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন স্বাধীন সহ আরো অনেকে। ঘড়িদের সময় রাত 1টা, দেখতে দেখতে কেমন করে 1 ঘন্টা ডুবে গেল। এবং আমি এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে দিই, আমরা উঠছি, আমরা আছি মেরিডিয়ান হোটেলে এবং আমাদের হসপিটালিটি ফুড পার্টনার তারা, এবং 24 বছর পূর্তি হচ্ছে। আপনারা অবশ্যই একবার ভিজিট যেতে পারেন যারা চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রামে যাদের বেড়াতে আসার প্ল্যান রয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি রানার কাছে, এবং রানা লাশ কাটার একটা ঘটনা আপনার কাছে আছে, তাই না? সেই ঘটনা আপনি একটু বলতেন, এবং তার আগে আপনি চট্টগ্রামের কাছে কিছু জানিয়ে দিচ্ছি, আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামে? আমি ইয়াসমিন রানা, আমি লাভল্যান্ড তো এসেছি। ওকে, লাভল্যান্ড হচ্ছে ডিসিল এর অপোজিটে। ওকে 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 আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাবো, তেমন নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ডিসিল অনেক ধরনের ঘটনা আছে যেগুলো অন্য একদম বলবো। রাসেল ভাই, ভাই আমি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করি, ওই নামটা বলতে চাচ্ছি। আমি প্রতিদিন চিরাং মেডিকেলে আমার ডিউটি পরে, মর্নিং ডিউটি আমার চিরাং মেডিকেলে। তো আমি প্রবর্তক মোড় থেকে নেমে আমি মর্গ দিয়ে ঢুকি যাই তাড়াতাড়ির জন্য, এদিকে গেলে 3 সেকেন্ডের বেশি সময় লাগে না। তো মর্গ দিয়ে ঢুকে যাই, প্রায় প্রতিনিয়ত মর্গে মানুষজনের ভিড় থাকে, অ্যাম্বুলেন্স মানুষ থাকে। বাট যেদিন আমার সাথে ঘটনাটা ঘটবে সেদিন মেডিকেলের মর্গের সামনে মানুষই দেখিনি, জায়গাটা ছিল খুবই নীরব। তো আমি ঢোকার সময় ডান পাশে লাশ ঘরের দিকে একটু তাকালাম, কিছু দেখতে পেলাম না। তারপর কেন যেন হট কপি হলে আবার ঢুকলাম, ঢুকে দেখি এক কোনায় 2টা মানুষ কাফনের কাপড় কাটছে। নিচের দিকে তাকাতেই দেখি পায়ের নিচে কাপড়ের কাপড় কাটছে। আর লাশটির বর্ণনা এরকম ছিল যে রাসেল ভাই লাশটি একেবারে মানে কিভাবে কাটছিল কাপড়ের কাপড়টা যদি একটু বলতেন সবাই। মানে একেবারে ইয়ের মতো আর কি, মানে এবার ছিল। আচ্ছা, ওকে। মানে কাপড় একটা মানুষ কবর দেওয়ার জন্য যাবো, কাপড়ের কাপড় কাটা সেভাবে কাটছে। আচ্ছা, আমি দেখেছিলাম কয়েকবার কেউ কাপড়ের কাপড় কাট। তো
তো রাসেল ভাই, এগুলো দেখার পর আমি একটু আপ্লুত হয়ে যাই। তারপর আমি সোজা হেঁটে চলে যাই এবং যাওয়ার সময় দেখি যে ভিতরে কিছু বদ্ধ রুম আছে এবং যেগুলো তালা মারা থাকে, ওই তালাগুলো অটোমেটিক ঝুলছে মরছে। তো দেখে আমি একটু আর কি একটু নার্ভাস ফিল করি। তারপর সোজা চলে যাই এবং সেদিন আমি দুবার বুক করি মেডিকেল। বমি করার পর চলে যাই বাসায়, স্বাভাবিকভাবে আমার মার শেয়ার করি। আমার মা বলে যে দরকার কি ছিল এগুলো দেখার, ঘুমিয়ে দুপুরে ঘুমানোর পর আমার কিছু খেয়াল থাকে না। রাতের বেলা রাত 1টা-1:30টার দিকে ফেসবুকিং করার পর আমি ঘুমিয়ে পড়ি এবং আমার তখন কোনো কিছু মনে ছিল না দুপুরের ঘটনাটা। এখন হঠাৎ রাত 3টার দিকে মনে হয়, মেবি 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গা কাঁপছে, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে আমার গা এবং ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছি আমি খাটের তল থেকে আর কি। ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছেন প্রচন্ড রকমের এবং মনে হচ্ছে কে যেন বাইরে থেকে আমাকে ডাকছে, কে যেন আমাকে বাইরে থেকে ডাকছে। এবং দরজার দিকে তাকাতেই দেখি মেডিকেলে আমি লাস্ট ঘরে যেই তালাগুলো দেখেছিলাম সেই তালাগুলা এবং এরকম লাগতেছে আমার থেকে। আমি ঘামতেছি প্রচুর পরিমাণে, চলতেছে তখন ঘামতেছি। আমি দোয়া করে তখন ঘুমিয়ে যাই। তারপর সকাল আমার আম্মা বলি এগুলা, আমার আম্মা আমার চাচার কাছে নিয়ে যায়, ধারফুক জানে আবার। তারপর আমার একটা তাবিজ দেয় আর কি। তাবিজটা দেওয়ার পর আমার কিছু হয় নাই। তারপর এর কিছুদিন পর আমি তাবিজটা খুলে ফেলি, থেকে এক ধরনের আনইজিনিস লাগে। তো ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু রাসেল ভাই একদিন আমি আপনাদের এই শোটা ডাউনলোড করি, যেটা আমার একটা শো ডাউনলোড করে আমি সবাই শুনি। শোনার পর আমি দিন রাত 1টা বাজে শো শুনে আপনার ভূতে ফেলবে। শোনার পর আমার একটু খারাপ লাগছিল আর কি। খারাপ লাগার পর আমি ঘুমাই পড়ি। কখন ঘুমাই পড়ি সেটা আমি নিজেও জানি না। ফেসবুকিং করতে করতে ঘুমাই পড়ি, কানে হেডফোন লাগানো ছিল আর কি। তো রাতে আমি স্বপ্ন দেখতেছি আমি পুকুর পাড়ে বসে আছি এবং এক খেয়াল ছিল সেই এই যে এখন যেটা বলছি সেটার সাথে লাস্ট দেখার কোনো ঘটনা রিলেশন আছে? আছে। পুকুর পাড়ে বসে আছি এবং পুকুর পাড়ে এক কোণে বসে আছি এবং দেখতেছি যে কিছু 20 থেকে 25 জন মানুষ আমার দিকে এগিয়ে আসছে এবং ভয়ানক চেহারায়। এবং চেহারাটা ওই আমি মেডিকেলে যে লাস্ট দেখছিলাম সেই লাস্টের মতো হুবহু সেম চেহারা এবং খুব দ্রুত আমার দিকে এগিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছিল আমাকে মারবে আর কি, ঝগড়া করবে, যুদ্ধ করবে এরকম মনে হচ্ছিল। কিন্তু না, আসলে তারা এসে আমার সাথে হাত মিলায় এবং আমি কি মনে করি কিছু মনে করি না, ওদের সাথে হাত মিলে। কিন্তু ওদের হাত ছিল প্রচন্ড রকমের ঠান্ডা, এবার প্রচন্ড ঠান্ডা ছিল এবং ওদের হাত কাঁপছিল। আমি সেটাই দেখতে পাচ্ছি আর কি, হাত কাঁপছিল। এবং এমন সময় আমার বাস্তবে চোখ ছিল আমার পিছনে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে হাতটা ধরে দিই ঘুম থেকে উঠে, হাতটা অটোমেটিক চলে যেতে থেকে। ওই হাতটা ছিল সেম যে হাতটা আমি স্বপ্নে দেখছি, ওই হাত যেভাবে হাত মিলাচ্ছি সেভাবেই ওই হাত ঠান্ডা ছিল প্রচন্ড এবং কাঁপা ছিল হাতটা এবং সুন্দর করে চলে যাচ্ছে হাত একেবারে স্লোলি চলে যাচ্ছে, স্লো মোশনে। সাথে সাথে আমি আমার খালারে ডাক দিই, কারণ আমি আমার খালার বাসায় ঘুমাই, আমার খালার ভেসে এবং যে বাসাটায় ঘুমাই ওই বাসায় অনেক কাহিনী আছে। তো আমার ডাক দিয়ে আমি ওনাদের এটা ধরে হাত ধরি, কিন্তু ওনার হাত ছিল শক্ত এবং গরম ছিল। কিন্তু ভাই এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি ঘুমানোর আগে ফ্যানটা ছেড়ে ঘুমাইছিলাম আর তখন আমার ঘুমাচ্ছিস না। তো যখন আমি আমার খালার ডাকার পর উনি বলে যে না সমস্যা নেই, স্বপ্নটা ভুল স্বপ্ন দেখতে হবে। তখন আমি জ্বালিয়ে শুয়ে পড়ি, কিন্তু ফ্যানের দিকে তাকাতেই আমি হতভম্ব হয়ে পড়ি। ফ্যানের দিকে তাকাতেই আমি ভিজে, ফ্যান বন্ধ। আচ্ছা, আমি ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম কিন্তু এটা শিওর, আমার একটা খেয়াল আছে। তো আমি আমার খাল ভাইয়ের জিজ্ঞাসা করছি আমি ফ্যান সারি কমাইলাম, রানা ভাইয়া ফ্যান তো বন্ধই ছিল, সারা রাত ফ্যান বন্ধ ছিল। আর এই আমার ঘটনাটা। আর আরেকটা ঘটনা হয়েছে যে আরেকটা ঘটনা শুনবো না, এটা যে ঘটনা ছিল না, আরো অনেকে আছে। আচ্ছা, আরো অনেকে আছেন তো, মানে একের পর এক, মানে এখন আপনি দেখেন লিস্ট দেখেছেন। থ্যাংক ইউ ভেরি ঘটনা বলার জন্য। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নাম আমাকে চট্টগ্রাম থেকে ওয়েলকাম টু চিটগং তিনি জানিয়েছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমাদের তাপস ফ্রিদি জামাল চিটাগং থেকে আই লাভ ভূতাসন লিখেছেন। চট্টগ্রাম থেকে শ্রুতি লিখেছেন যে আপনার টিম গোলপাহাড়ের স্টুডিও থেকে আমরা হচ্ছি এখন আবু সেটা গোলপাহাড়ের মোড়। হ্যাঁ রাইট। জাহিদ আমাদের এসএমএস করছেন অনেক ফার্স্ট যাচ্ছে, তার একেবারে বোরিং হয়ে কোনো সুযোগ নেই। রাইট। পুথি আমাদের ময়মনসিং থেকে শুনছেন, খুব ভয় পাচ্ছেন তিনি এবং এই স্টোরিটা মেবি
ইমেল, আচ্ছা ইমেইলে পড়া হয়েছে কোডটা যেটা বললেন, না সেটা পড়া হয়নি সম্ভবত। যে এটা কি ইমেইলে পড়া হয়েছিল যেটা আপনি বললেন? না মনে হয় কিছু অংশ মনে হয় পড়া হয়েছিল, তাই তো? আচ্ছা কিছু অংশ পড়া হয়নি। ওকে, সো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা? আমার নাম আলী সিকদার, আমি চিরমোহনপুরে থাকি। জি, আপনার তো আমার ঘটনা আসলে শুরু হয় ঢাকাতে। ঢাকাতে বলতে আব্বা পুলিশ অফিসার, ঠিক আছে? তো জি। এই ইয়াতে আমরা ঢাকাতে মিরপুরে থাকতাম, মিরপুর 14-তে আমার জন্ম ওখানে। তো খুবই দুর্বল পজিশনে আমার জন্ম হয়, আমার জন্ডিস ছিল। তো এই কারণে আমার দেখাশোনা করার জন্য 2জন বেবিসিটার রাখা হয়। ওই 2জন বেবিসিটারের মধ্যে একজন বোবা ছিল। তার সাথে আমার আম্মা বলছিল তার সাথে আমার খুবই বন্ধুত্ব। আমি ঘুম থেকে উঠে তার কোলে, ঘুমাতাম তার কোলে, খেতাম তার কোলে, সবকিছু তার কোলে। তো তার প্রবলেম ছিল যে মানে সে আমার রুমে ঘুমাতো, কিন্তু সমস্যা হচ্ছে সে সারা কান্না করতো। এরকম মানে হঠাৎ করে শুরু হয় এই মানে একটা 7 দিন এক পিরিয়ড ছিল। ওই 7 দিনের পরে সে চলে যায়। তো ওখানে যাচ্ছি, তো ঘটনা হলো যে আম্মা একদিন কান্না করছে, আম্মা আসছে, এসে দেখে সে আমাকে কোলে নিয়ে রুমের কোনায় বসেছিল, একদম কোনা, খাটে টিপা, একদম এখানে অ্যাঙ্গেল থাকে, খাটের যে অ্যাঙ্গেলটা ওখানে চাপা ছোট একটা জায়গা ছিল, ডেস্কের পাশে একটা ছোট জায়গা ছিল, ওখানে বসে কান্না করছিল। তো কান্না করছে, তা আম্মা এরপর থেকে মানে তাকে তো এরকম থাকতো 2-1 দিন থাকতো, কিন্তু সে কখন আমার পাশ থেকে সরবে না। সে তাও আমি নিচেই ঘুমিয়ে থাকতো আমার পাশে। তো এরকম হঠাৎ ওই ঘটনা ঠিক 7 দিন পরে সে কিন্তু, আমি বলিনি, সে কিন্তু কথা বলতে পারে না। তো 7 দিন পরে একদিন রাতে সে আমাকে ঘুম থেকে জাগালো, জাগিয়ে সে শুধু আম্মাকে একটু কি বলছে যে অনর পরে তাইরে অনর পরে তারা লই যাবে। সে বোবা। আচ্ছা, একটা বোবা মেয়ে কথা বলে। আপনি যেটা বললেন ওটা একটু বলে দেন, যেটা স্বপ্নে এমনিতে কি মানে অনেকে হয়তো বুঝবেন না ফার্স্টটা। মানে ভাষাটা হলো সে বলেছিল যে মানে আমাকে দেখে রাখতে, আমাকে তারা নিয়ে যাবে। তারপর সে চলে যায়, তার কোনো অফিস নাই, তার আব্বা অনেক চেষ্টা করছে, অনেক কোনি তাকে পাওয়া যায় না। তো শেষ আম্মা অনেক ভয় পেয়ে যে আম্মা আমরা চিটাঙে চলে আসি, মুভ হয়ে। আব্বু তখনও ঢাকায় ছিল, আমরা চিটাঙে চলে আসি। চলে আসার পরে খুব কাটে। তো আমার ছোট ভাই হয়, আমার ছোট ভাই হওয়ার পরে আমি হোস্টেলে চলে যাই 1 বছরের জন্য। তো হোস্টেলে যাওয়ার পরে আমাদের হোস্টেলটাই ছিল মানে অনেক পুরোনো আমলের একটা বিল্ডিং, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমার ভালো লাগছিল, যেহেতু সেম বেচের ছেলেরা ছিল ওখানে, তাদের সাথে বসে থাকতাম, ভালো লাগতো। তো একদিন মানে তারা 3-4 যাওয়ার পরে তারা স্যারকে কমপ্লেন করলো আমি নাকি রাতে তাদেরকে থাপড়াই। এই জিনিসটা মানে স্যার আমাকে অনেক কোয়েশ্চেন করলো, কেন করো স্যার? আমি করি না। তার সাথে আমার সাথে অনেকক্ষণ ধরে এগুলো কাজ হলো। শেষমেশ আমাকে রুম চেঞ্জ করে দেওয়া হলো, আমাকে রুম চেঞ্জ করে ক্লাস 10 কিছু বড় ভাইদের সাথে দেওয়া হলো। আর রুমটা ছিল এরকম যে রুমটা ছিল যেমন আপনারা খেয়াল করে, আপনার ড্রয়িং রুম একটা, ওই ড্রয়িং রুমকে পিচ বোর্ড দিয়ে মানে যেটা পার্টেক্স বোর্ড দিয়ে একটা অ্যাঙ্গেল করে একটা রুম বানানো হয়েছে। তো আমি থাকতাম দরজার দিকে, দরজার ওখানে আমার খাট। তো কেউ যদি মানে রুম থেকে বের হয় খাটের পাশ দিয়ে বের হতো, আর আমার মাথা ছিল যেদিক দিয়ে বের ওদিক দিয়ে। তো একদিন আমাদের ফাইনাল এক্সামের একদম আগের দিন আমি আমরা যেটা শুনছিলাম এখন সেই ঘটনায় চলে যাই। হ্যাঁ ওটাই, তাতে ওটাই এখন। তো মানে আমার ফাইনাল এক্সাম আগে। তো ঘটনা হলো যে আমি তাড়াতাড়ি ঘুমাই যেত, যারা ভাইয়া ছিল আমার রুমে তারা অনেক লেট নাইট পরে ঘুমাচ্ছে। তো একটা বড় ভাই ছিল, সে আমার খাটের অপোজিটে থাকতো। সে ঘুম থেকে উঠলো, মানে হঠাৎ করে তার চোখ খুলে দেখে যে আমার খাট থেকে ঠিক 3 থেকে 4 ডিস্টেন্সে খুব টল একটা শ্যাডো ফিগার, একটা এন্টিটি দেখলো। সে এমন দেখলো সে তার হাত বাড়াচ্ছে আমার দিকে, তার হাত বাড়াচ্ছে আমার দিকে, এবং সে করলো কি, সে জোরে চিৎকার দিয়ে উঠলো, এই কে ওখানে? তো এমন করার পরে সবাই জেগে উঠলো, মানে সবাই আসলো। এবং সবচেয়ে উইয়ার্ড ব্যাপারটা ছিল, আমি যখন জেগে উঠলাম আমি দেখলাম আমার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে খুব বড় ধরনের একটা দাগ আছে আমার ডান হাতে, মানে কিছু একটা ঘষাকে তীরে চলে গেছে। তো এরকম হওয়ার পরে ঘটনা এখানে আপনার তো হাতটা আপনি দেখাচ্ছেন আমাদেরকে যে হাতের জায়গাটা এখন মানে দেখে মনে হচ্ছে খুব ডিপ করে কাটা, হয়তো কেউ টিপ করে গেছে। আপনি আমাকে দেখেছিলেন আছে সেই কাটার কথাই তো বলছেন? হ্যাঁ, সেই কাটার কথা। তো আমি আসলে আমি থ্যাঙ্কফুল ছিলাম ভাইয়ের কাছে যে এটা মনে করছে, এটা ছিল 7 বছরের একটা ধারণা ছিল যে ভাইয়া ওদিন আমার লাইফটা সেভ করছে।
তো এরকম শেষ, আমি আম্মা হোস্টেল থেকে নিয়ে আসলো আমারে, কোনো কিছু হইলো না। এটা এখন গত ঠিক 3 বছর আগে একদিন রাতে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে আমারে, তো বললো দোস্ত যাবো একটা প্রোগ্রামে যাবো, তুই আয়, তাড়াতাড়ি আয়। তা আমি বললাম দোস্ত অনেক রাত হয়ে গেছে, এখন কিসের প্রোগ্রামে যাবি, তো আগে বলিস নি কেন? তো এরকম তাও সে জোরে আমি বের হয়ে গেলাম, বাসা থেকে বেরোছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি যে তার এলাকায় যাব, ওখানে যাওয়ার আগে আমাকে একটা এরিয়া পার করতে হয়, যেটা ধরেন এটা খুব একটা জঙ্গল টাইপের এরিয়া, বাসটা অনেক লম্বা, 35 থেকে 30 ফিট ইয়াতে, এবং এটা ঠিক রাহাত বাম পাশে, আর রোডটা হলো 20 ফিট। তো আমি যাচ্ছি, কিছু যাওয়ার পর আমি খেয়াল করলাম যে একজন বোরকা পরা মহিলা, তাতেই একা আমল দিলাম না, আমি তাকে ক্রস করে চলে আসছি। হঠাৎ এই 10-12 কদম যাওয়ার পরে খেয়াল করলাম যে আমার সামনে কি যেন একটা, আমি বললাম বাস, কিন্তু এটা মানে ওয়েভ করছে বাতাসে, যেমন একটু ওয়েভ করে একটু একটু কাছে, বাস এরকম ওয়েভ করার কথা না। পরে খেয়াল করলাম রশি, দেখলাম আমি প্রথমে ডান দিকে তাকালাম, দেখলাম গাছের সাথে বাঁধা। পরে যখন শেষ মাথা খোঁজার জন্য বাম দিকে তাকালাম, তখনই শক, আমি ওই মহিলা ওখানে দাঁড়িয়েছে, তার বাম হাতটা লম্বা করে সে রোড ব্লক করে ওই পাশের গাছটা ধরে আছে, 20 ফিট একটা রোড। তো আপনার এই হাত কাটার সময় যে জিনিসটা দেখা গেছিল, সেই জিনিসটা যদি একবার একটু বর্ণনা দিয়ে দিতেন লাস্টে। হাত কাটা যে জিনিসটা, ওই অ্যান্টিটিটা সেম, টল ফিগার, ব্ল্যাক, ওটা ভাইয়া, ওটা আমি দেখিনি, ওটা ভাইয়া দেখেছে। এবং আপনাকে পাস করে চলে যায়, তখনই আপনার সাথে ওই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমার সাথে অ্যাক্সিডেন্টটা হয়। এবং রাত তখন কয়টা বাজে? এটা আমি বলতে পারবো না ভাইয়া, মানে ভাইয়া যেটা আমার 2:30 থেকে 2:30-3টা এরকম, কারণ উনি ঘুমাচ্ছে 4টা বাজে। এবং উনি আপনাকে বাঁচিয়েছেন? আমার হ্যাঁ, উনি ডাক না দিলে সে সরতো না, এটা আপনাদের সপ্তাহে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি বিভিন্ন এলাকার লোকাল সব ঘটনাগুলো, এবং সেরকমই একটা ঘটনার জন্য আমরা এখন যাচ্ছি মানিকের কাছে। মানিক, আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামে? আমি আগ্রাবাদ থাকি, আগ্রাবাদ সিজিএস কলোনির যে ঘটনাটা দিয়ে আমি শুরু করি। আচ্ছা, আমরা চলে যাব আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে 2001-এর, এটা হচ্ছে আমাদের কলোনিতেই, এবং আমাদের কলোনিতে যে মানে আমাদের স্কুলের ঘটনাটা, এটা আমাদের রিইউনিয়নের সময় 2001-এর 24শে ডিসেম্বরের কথা বলছি আমি। তো আমি পেশাগতভাবে আগে সব প্রকৌশলী ছিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং আমাদের বিজনেস ছিল। তো ওই টোটাল ইভেন্টের কাজটা আমরা পাই। তো এটা মানে ট্রেডিশনাল ভাবে চলে এসেছিল, আমার আব্বু করলো, তারপর আমার চাচা করলো, দেন আমি ইনভলভ হই। তো এর ঠিক 15 মিনিট আগের দিন রাতে সাউন্ড সেটআপ দিয়ে, লাইট সেটআপ দিয়ে আমরা সব কাজ শেষ করব। তো মোটামুটি কাজ শেষ রাত 2টা কি 2:30 তখন। আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছি চা খেতে বাগানতলির মোড়ে যাওয়ার আগে আমরা সব লাইট টাইট গুলো মানে সবকিছু জ্বালিয়েই মোটামুটি আমরা বের হয়ে গেছি। দেখার যে ছিল যে লাস্ট চেকিংটা, চা খেতে চলে যাই। তো সবাই ব্যাক করলো, আমি সবার পিছনে ছিলাম, আমি একটু ধীরে ধীরে আসছিলাম। তো আমাদের স্কুলের যে গেটের একটু সামনে হচ্ছে আমাদের কলোনির মেইন গেটটা। মেইন গেটটা ক্রস করে টেনিস কোর্টের সামনে আসলাম। টেনিস কোর্টের সামনে আসার পরে আমি দেখলাম কি আমাদের স্কুলের গেটের সামনে তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক পুরাতন, এবং এই তেঁতুল গাছটা নিয়ে অনেকের অনেক ধরনের অনেক কথা আছে আমাদের কলোনির। এটা যারা এখন সিজিএস কলোনি থেকে শুনছে তারাও বলতে পারে। তো গাছটারও অনেক বয়স, প্রায় এটা আপনার 100 ইয়ার্স ওভার গাছটার বয়স। তো ওই গাছটা সম্পর্কে মানে পরে আমি যেটা জানতে পারছি আমার আব্বুর কাছ থেকে, সেটা আমি পরে আসছি। তো আমি টেনিস কোর্টটা ক্রস করে মানে আমি দেখলাম কি, যখন আমি গেট দিয়ে ঢুকলাম গাছে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু জাস্ট 30 মিনিটস অ্যাগো আমরা কিন্তু লাইট সবকিছু জ্বালিয়েই কিন্তু আমরা বের হয়েছি। তো মানে খুব খারাপ লাগলো যে কি রে, আমি লাইটের জ্বালায় গেলাম, এগুলো নাই, এখন বন্ধ। আমি ঠিক তেঁতুল গাছের সামনাসামনি আসার পরে টোটালি ফ্রিজড, মানে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। ঠান্ডার সময় আমি ঘামছিলাম, প্রচন্ড পরিমাণ ঘাম। হঠাৎ করে মানে ওই আমি স্ট্যাচু হওয়া অবস্থাতেই আমি হঠাৎ করে আমার বাম কানের পাশ দিয়ে কিছু একটা সাই করে ছুটে গেল, লাইক এ বুলেট। তো আমি ঠিক বাম দিকে যখন তাকাচ্ছি, বাম দিকে তাকানোর পরে ঠিক রাস্তার অপোজিট দেখছি আমি দুটো লোক, একটা লোক আরেকটা লোককে খুব ভাবে মারছে, এবং এমন ভাবে মারছে যে মানে মারতে মারতে প্রায় মানে ডেড বডির মতো করে ফেলছে। হঠাৎ করে মানে আমার খেয়ালটা ছুটে যাওয়ার পরে দেখি ওখানে মানে সিনেমা যেরকম ভ্যানিশ হয়ে যায় ওরকম কোনো কিছুই নেই।
পরে মানে আমি দেখি কি আমি মোটামুটি নর্মাল, কিন্তু আমার পুরো শরীর তখন ঘামে ভেজা, মানে শীতকালের ভিতরে ঘাম করতে গেল। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি আমার টেকনিশিয়ানদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তোমরা লাইন কেন খুললা, ওখানে তো আমি লাইটের জ্বালা রেখেছি। আমার মানে টেকনিশিয়ানটা বলতেছে বস আমরা কি বলবো, আমরা মানে গাছের সামনে আসলে দেখি কি মানে লাইট আমরা যেগুলো লাগাইছিলাম গাছের উপরে ওগুলো খুব সুন্দরভাবে গুছায় টুছায় গাছের নিচে কে যেন রেখে দিয়েছে। ওরা কেউ কিছু করেনি? না, ওরা কেউ কোনো কিছু করেনি, এবং তারাও খুব অবাক হয়ে গেছে, কারণ একটা গাছ যখন লাইটিং দিয়ে সাজাতে যায় তখন অনেক কষ্ট করা লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টার যে কাজটা, 2-3 ঘন্টার কাজটা কিভাবে আধা ঘন্টার ভিতরে মানে কমপ্লিট করে ফেললো, আধা ঘন্টা কিভাবে মানে এতগুলো লাইট নামাই ফেললো। তো আমি বললাম যে তোমরা কি আর কোনো কিছু দেখছো, এখানে কোনো কিছু অবজার্ভ করছো? না, আমরা কোনো কিছু অবজার্ভ করিনি। তো রাসেল ভাইকে যেটা জানাই রাখা দরকার সেটা হচ্ছে যে আমার রাশিগত যেটা সমস্যা, আমি আপনাকে মেইলেও বলেছি, রাশিগত সমস্যা আর বেশ কিছু ইন্টারনাল কিছু সমস্যা আছে যেগুলো আমি বললাম না, যেগুলো হয়তো বা আমি স্টুডিওর বাইরে অনেকের সাথে শেয়ার করেছি। আমাদের এখানে যারা আছেন আমাদের ফ্যামিলিতে এরকম কিছুটা আছে, যার কারণে মানে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, প্লাস মানে আমি এক সময় মাইলসেও ছিলাম, মাইলসের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো মাইলসের সাথে থাকা অবস্থাতে রাজশাহীতেও বেশ একটা ঘটনা ঘটছে, এটা আমি মানে অফে আলাপ আলোচনা করছিলাম আমরা শুনে বসে নিশ্চয়ই একটা সময়, কিন্তু আজকে তো যেহেতু সময় নেই, আজকে যেহেতু সময় কম। আর রাসেল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো যে আমি ঢাকা ছিলাম 7-8 বছর, তো শেওড়াপাড়া যেটাকে মানে সিটির ভিতরে হন্টেড এরিয়া বললে যেটাকে হয়, যেটা আপনি জানেন সম্ভবত, শেওড়াপাড়ার বেশ কিছু শেওড়াপাড়ার মানে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার মানে হয়ে গেছে, কারণ আমি আপনাকে যেহেতু বললাম যে আমার রাশিগত সমস্যা আছে। তো যদি আপনারা চান, তার মানে আপনি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, তার মানে আপনি আসলেই বিশ্বাস করেন যে আপনার রাশিগত সমস্যা হয়? হ্যাঁ। আপনার কি রাশি? তুলা রাশি। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আসলেই সমস্যা হয়, লিব্রা যাদের তাদের এরকম ধরনের প্রবলেম ফেস করে বলে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, 100%। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস বলে নিই দর্শকদের জন্য, প্যারানর্মাল বলতে আছে ধর্মীয় মতে ভূত বলতে কোনো কিছু নেই, পেতনি আছে, জিন আছে। খারাপ জিনটাই পেতনিতে রূপান্তর হয়। আমাদের ভিতরে যেরকম মানুষ খারাপ ভালো, তো ভালোগুলো সবসময় নামাজ কালামেই এবং আপনার উপকার করবে, এবং খারাপগুলো সবসময় আপনার খারাপই করবে। এটা আমি আমার লজিক দিয়ে চিন্তা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মাসরুর আহমেদ শোভন, আমি চিটাগং মেডিকেল কলেজে পড়ি, 3rd ইয়ারে। তো রাসেল ভাই, আমি ডিরেক্টলি ঘটনায় চলে যাই। জি প্লিজ। ঘটনাটা আসলে ঘটে আমি যখন প্রথম মেডিকেলে ভর্তি হই, এটা 2014-র ঘটনা। টাইমটা অলমোস্ট এরকমই ছিল, তবে একটু পরে ফেব্রুয়ারির শেষের দিকের ঘটনা। তো আমাদের মেডিকেলে প্রচুর অনুষ্ঠান হয়, এবং আমি কালচারাল সাইডে অনেকটা অ্যাটাচড এবং অনেক প্রোগ্রামও করি। তো এই জন্য আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন আমাদের একটা হোস্টেলে থাকতে হয়, যেটা নাসিরাবাদে, এবং আরেকটা হোস্টেল হচ্ছে আমাদের মেইন বয়েজ হোস্টেল, যেটা আপনার 2টা পাহাড় দিয়ে সেপারেট করা, আমাদের ছোট পাহাড় দিয়ে সেপারেট করা মূলত হসপিটালটা থেকে। তো আমার অনেক প্রোগ্রামের কাজে বা এই ধরনের ডিফারেন্ট কাজে আমার মেইন হোস্টেলে যেতে হয়। তো তখন ওই দিন বা ওই সময়টা থেকে আমি মেইন হোস্টেলে যাওয়া শুরু করি, ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। মেইন হোস্টেলের যে জায়গাটা হসপিটালকে যেটা মেইন হোস্টেলের সাথে কানেক্ট করে, ওইটা মেবি বানানো হয়েছে পাহাড় কেটে একটা রাস্তা বানানো হয়েছে। তো ওইটার পাশে একটা মাঠ এবং পাশে আর পাহাড়গুলা। তো আমি রাতে কাজ করতে করতে লেট হয়ে যায়, এবং ওইখান থেকে আসতে আসতে অলমোস্ট 2:30টা বেজে যায়। তো ওই সময় আমি শুনেছিলাম যে এই জায়গাটা তেমন একটা ভালো না। তো যখন আমি ফিরছিলাম মেইন হোস্টেল থেকে ফার্স্ট ইয়ার হোস্টেলে ওই পথটা দিয়ে, তখন যখনই আমি 2টা পথের মাঝখানে আসি, মানে 2টা পাহাড়ের একটা ছোট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যখনই যাই তখন দেখি টেম্পারেচারটা হঠাৎ করে কমে যায় বলতে একটা ভ্যাপসা বাতাসের মতো আমার শরীরকে টাচ করে, এরকম একটা ফিলিংস চলে আসে। তো আমি তখন ভয় পেয়ে যাই এবং থান্ডার্ড হয়ে ওই জায়গায় প্রায় থেমে যাই। আমি ছোটবেলায় শুনতাম যে এইরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে তাহলে কখনো থেমে থাকতে নেই, কখনো মানে থামা যাতে না যায়, এরকম ভাবে আমি শুনি। তো আমি এগিয়ে যাই, একটু এগিয়ে যাওয়ার পরে আমি দেখি যে কেউ আমাকে ফলো করছে, এরকম একটা কিছু হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করি পিছনে ফিরে তাকাবো, কিন্তু আমার সেরকম কোনো সাহস হয় না। তো আমি কোনোভাবে ওই জায়গাটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাই।
তো এক বছর পরে আমরা মেইন হোস্টেলে যাই। আমরা মেইন হোস্টেলে উঠি ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। তখন আমি ওই জায়গাটা সম্পর্কে কিছু কিছু তথ্য জানতে শুরু করি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর যে তথ্যটা আমি জানি, যেটা কয়েকদিন আগেই রিভিল হয়েছে, সেটা হচ্ছে ওই পথটার ঠিক পাশেই একটা গণকবর ছিল, এবং ওই গণকবরে অলমোস্ট 30 জনকে কবর দেওয়া হয়। আচ্ছা, এটা আপনি পরে জানতে পেরেছিলেন? হ্যাঁ, এটা আমি পরে জানতে পারি, এবং ওই জায়গাটা শুধু আমার একার এক্সপিরিয়েন্স ছিল না, অনেকেই ওই এক্সপিরিয়েন্সটা করেছে, যার কারণে যেটা টেম্পারেচার কমে যায়, এবং ওইখানে ল্যাম্পপোস্ট গুলোর ব্লিঙ্কিং গুলো এত বেশি হয় যে ওইটার মধ্যে আপনার কয়েকদিন পরে পরে ওই লাইট গুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা। এবং আরো একটা তথ্য রিভিল হয়, এটাও খুবই রিসেন্টলি, সেটা শোনা যায় যে যেসব বাচ্চাদের অ্যাবর্শন করা বাচ্চাদের এবং বেওয়ারিশ অনেক লাশকেই ওই জায়গায় দাফন করা হয়। এবং এই ঘটনাটার পর থেকে রাসেল ভাই, এখন আমি কতক্ষণ পরে ওই রাস্তাতে দিয়েই যাব, এবং এই ঘটনাটা সবার সাথেই ঘটে অলমোস্ট। ওকে। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর এবং হন্টেড বলা যেতে পারে, এটা হন্টেড।